নমস্কার। আজ আমরা কিন্তু কোনো তত্ত্ব নয়, আজকে বরং আপনাকে নিয়ে কথা বলবো। আপনাকে নিয়ে মানে আপনার স্বাস্থ্য নিয়ে, আপনার শরীর নিয়ে, আপনার স্বাধীনতা নিয়ে। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার শরীর কেমন আছে, আপনার স্বাস্থ্য কেমন আছে? সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে শোয়া পর্যন্ত সরকার কতবার আপনার শরীরের খবর নেয়, আপনার স্বাস্থ্যের খবর নেয়? আপনি কি খাবেন, আপনার বাচ্চার স্কুলে কি ভ্যাকসিন নিতে হবে, আপনার চিকিৎসা হলে কোন সরকারি কার্ডে আপনি ফ্রি চিকিৎসা পাবেন, কোন সরকারি হাসপাতালে আপনি কি পরিষেবা পাবেন, সব কিন্তু কেউ একজন ঠিক করে দিচ্ছে। অর্থাৎ সরকার আপনার স্বাস্থ্য নিয়ে খুব ভাবছে। ধরুন যখন কোভিড এলো, একটা ছেলের নাম ধরুন রহিম, একটা সাধারণ গ্রামের ছেলে। তার মোবাইলে একের পর এক মেসেজ। প্রথমত বাড়ি থেকে বেরোনো চলবে না, তারপরে বলা হলো যে তোমাকে ভ্যাকসিন নিতেই হবে, যদি তুমি ভ্যাকসিন না নাও তাহলে এখানে যেতে পারবে না, সেখানে যেতে পারবে না, স্টেশনে যেতে পারবে না। রহিম বাধ্য হলো ভ্যাকসিনটা নিতে। পশ্চিমবঙ্গের ধরা যাক কোনো এক মহিলা, যার নাম ধরুন শিখা বা শিখা দেবী, তিনি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অপারেশন করালেন। তিনি খুব খুশি যে সরকার টাকা দিচ্ছে, কিন্তু তিনি কি জানেন যে এই কার্ডের মাধ্যমে সরকারের কাছে শিখা দেবীর শরীরের প্রতিটা তথ্য বা ডেটা জমা হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার কেন আপনার শরীরের এত যত্ন নিচ্ছে? সে কি আপনাকে ভালোবাসে, নাকি আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়? সে কি আপনাকে ভালোবাসে নাকি আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়? ঠিক এই বিষয়টাকে সামনে রেখে একজন বিখ্যাত ফরাসি দার্শনিক মিশেল ফুকো একটা নতুন তত্ত্ব সামনে এনেছিলেন, যেটা গোটা বিশ্বের রাজনীতির যে ব্যাখ্যা তাকে পুরো ওলটপালট করে দেয়। তা এটার নাম হচ্ছে বায়োপলিটিক্স। তা কি সেই বায়োপলিটিক্স, সেটা আমরা খানিকটা জানার চেষ্টা করব। পুরনো দিনের কথা ভাবুন। তখন রাজার যুগ ছিল। রাজা সিংহাসনে বসতেন, হাতে কি থাকতো? তলোয়ার থাকতো, এবং রাজার ক্ষমতাও ছিল প্রচুর। কাউকে মেরে ফেলা, যে কাউকে মেরে ফেলা, মানে আপনি যদি অবাধ্য হন, আপনার গর্দান রাজা নিতেই পারেন। মানে রাজার ক্ষমতা ছিল আমার বা আপনার মৃত্যুর ওপরে। যে কোনো সময় আমাদেরকে মেরে ফেলার ক্ষমতা রাজার ছিল। তা এই যে ক্ষমতা, এটাকে ফুকো বলতেন সভারেন পাওয়ার বা সার্বভৌম ক্ষমতা। রাজার যুগ তো এখন আর নেই। বিশেষ করে যখন থেকে কলকারখানার যুগ এলো, রাজার ক্ষমতা কমতে শুরু করলো। এবং খেয়াল করুন যে যখন শিল্প বিপ্লব হলো, তখন রাষ্ট্রের দরকার পড়লো হাজার হাজার সুস্থ শ্রমিক। মানে তখন থেকে সরকারের তলোয়ার নয়, বরং তার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ল তরোয়াল দিয়ে লোককে মারার বদলে তাকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ যদি মানুষ মরেই যায়, শ্রমিক তো পাওয়া যাবে না, শ্রমিক চাই। তা শ্রমিককে এমনই করতে হবে যাতে খুব নিয়ন্ত্রিত থাকে, বেগরবাই খুব বেশি না করতে পারে। এখন তলোয়ার সরিয়ে তখন রাষ্ট্রের নিয়ন্ত্রণের জন্য দুটো জিনিসের খুব প্রয়োজন হয়ে পড়লো। একটা কি? একটা হচ্ছে ঘড়ি, টাইম, আর দু নম্বর হচ্ছে নিয়ম। তাহলে জাতিকে দুটো জিনিসে বেঁধে ফেলার খুব প্রয়োজন হয়ে পড়লো রাষ্ট্রের কাছে। এক হচ্ছে সময়ের দ্বারা, একটা হচ্ছে নিয়মের দ্বারা। ঠিক এই সময় থেকেই বিভিন্ন জায়গায় সর্বত্র সরকারের দৃষ্টিভঙ্গি পাল্টালো। বিভিন্ন জায়গায় স্কুল বানানো হলো, আবার একই সঙ্গে জেলখানাও কিন্তু বানানো হলো,
তার সঙ্গে হসপিটালও বানানো হলো, স্কুল, হসপিটাল, জেলখানা, সব কিছু। মানে সরকার বা রাষ্ট্রের তখন থেকে যেটা অন্যতম লক্ষ্য হয়ে গেল, মানুষকে ডিসিপ্লিন করা বা একটা শৃঙ্খলায় বেঁধে ফেলা। এই যে সরকারের উদ্যোগে মানুষকে শৃঙ্খলায় বাঁধা, এটাকে ফুকো বললেন ডিসিপ্লিনারি পাওয়ার। অর্থাৎ এটা কিন্তু এক ধরনের রাষ্ট্র তার শক্তিকে জানান দিচ্ছে, তার ক্ষমতাকে জনগণকে ডিসিপ্লিন করার মাধ্যমে সে জানান দেওয়া শুরু করলো। যেমন বাংলাদেশের কোনো গার্মেন্টসের কারখানা বা পশ্চিমবঙ্গের চটকলে দেখা যাবে যে শ্রমিকদের পরপর লাইনে দাঁড় করানো হলো। এই যে লাইনে দাঁড় করানো, সরকার মাঝে মাঝে আমাদের লাইনে দাঁড় করায় সব দেশে, এইটা কেবল একটা দাঁড়ানোর জন্যই দাঁড়ানো নয়, এটা হলো শরীরকে শাসন করার। অর্থাৎ মানুষ, তুমি যে আমার আন্ডারে আছো, এইটা তার মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়ার একটা পদ্ধতি। যখন অষ্টাদশ শতক যখন শেষ হচ্ছে, তখন রাষ্ট্র একটা নতুন বুদ্ধি বার করলো। কি সেটা? যে এক একজনকে ধরে ধরে পিটিয়ে তো কোনো লাভ নেই। যদি আমি পুরো জনসংখ্যা বা পপুলেশনকে নিয়ন্ত্রণ করতে পারি, মানে একজনকে আমি পিটিয়ে মেরে দিলাম, এগুলো কোনো লাভ হবে না, মানে এতে দীর্ঘস্থায়ী কোনো কন্ট্রোল আসে না। তখন যারা রাষ্ট্রের যারা নিয়ন্ত্রক, যারা বুদ্ধি দিতেন, তাদের সূত্র ধরে সরকারের মোটিভ হয়ে গেল যে টোটাল পপুলেশনকে নিয়ন্ত্রণ করতে হবে। তখন থেকে আর রাষ্ট্র কোথাও বললো না, কোনো রাষ্ট্র এটা বলেও না যে আমি তোমাকে মেরে ফেলবো, কাজ করো নইলে মেরে ফেলবো। এই ভাষ্যটা পুরো বন্ধ হয়ে গেল। আগে এটা বলতো এবং লোকে মেনেও নিত, কিন্তু এখন আর ওটা মানার জন্যও প্রস্তুতি নয়। কেউ যদি এ কথা বলে, তাহলে তার পক্ষে আর ক্ষমতায় থাকা সম্ভব নয়। সুতরাং খুব মিষ্টি মিষ্টি কথা রাষ্ট্র বলতে শুরু করলো। এটাই বলতে লাগলো যে আমার কাজ হচ্ছে তোমাকে বাঁচিয়ে রাখা, কিন্তু সেটা হবে আমার শর্তে। এই যে রাষ্ট্রের শর্তে জনগণের বেঁচে থাকা, এইটাকে কেন্দ্র করে যেটা শুরু হলো যে রাজনীতি, এই রাজনীতিটাকে ফুকো বলছেন বায়োপলিটিক্স। তাহলে রাজার হাতে আগে যে তলোয়ার ছিল, তার জায়গাটি নিল ডাক্তারের থার্মোমিটার আর কি স্ট্যাটিস্টিক্স, মানে স্ট্যাটিস্টিক্সের খাতা। এখন দেখবেন আপনি যে মোবাইল ব্যবহার করছেন, প্রতি মুহূর্তে আপনার সমস্ত ডেটা কালেক্ট করছে। শুধু কোম্পানি তো করছেই, তার সঙ্গে রাষ্ট্রও কালেক্ট করছে। এটা যত দেখা যাবে যে নিয়ন্ত্রিত দেশ চীনে এই মাত্রাটা আবার আরও অনেক বেশি। এখন কথা হলো বায়োপলিটিক্স। এই যে বায়োপলিটিক্স, এটা কি কেবল একটা সংখ্যা? যেটা বললাম যে স্ট্যাটিস্টিক্স বা তথ্য। এখন বায়োপলিটিক্স মানে হলো জীবনের রাজনীতি। জীবনের রাজনীতি মানে রাষ্ট্র যখন ঠিক করে দিচ্ছে যে জন্মহার কীরকম হওয়া উচিত, পরিবার পরিকল্পনা কিভাবে হবে, বা কোন রোগটা মহামারী আর কোন রোগটা মহামারী নয়, এগুলো সব রাষ্ট্র ঠিক করে দেবে। 1943 সালে আমরা সবাই জানি যে এই বাংলা একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছিল, 43-এর মহামারী। আমাদের ইতিহাসের মানে এটা একটা পুরো কালো অধ্যায়। ব্রিটিশ সরকার তখন চালের গুদাম যেগুলো ছিল সেগুলোকে আটকে রেখেছিল। কেন? তারা হিসেব করেছিল যে কারা বাঁচলে রাষ্ট্রের লাভ, সবাইকে বাঁচিয়ে রেখে রাষ্ট্রের লাভ নেই। তারা শহরের লোকদের কিন্তু বাঁচালো, যারা সৈন্য ছিল, যুদ্ধের সৈন্য, তাদেরকে বাঁচিয়েছিল। কিন্তু গ্রামের লক্ষ লক্ষ সাধারণ মানুষ, তাদেরকে তারা মরতে দিল, ইচ্ছা করে মরতে দিল, তাদের কাছে খাবার পৌঁছলো না। প্রশ্ন হলো কেন? কারণ এটাই হচ্ছে বায়োপলিটিক্স। কারণ বায়োপলিটিক্সে আপনার জীবনের কতটা মূল্য বা আপনার উপযোগিতা, এটা মাপা হয়। আপনি যদি উৎপাদনশীল হন, তাহলে রাষ্ট্র আপনার কথা ভাববে, আর যদি উৎপাদনশীল না হন, তাহলে কিন্তু রাষ্ট্র আপনার দিকে ফিরেও তাকাবে না। এটা একটা অন্যতম দিক। যেমন আজকে ডিজিটাল যুগে যদি আমি দেখি, একটু আগেই বলছিলাম মোবাইলের কথা, এখন বায়োপলিটিক্সটা আরও ভয়ঙ্কর রকমের শক্তিশালী। দেখবে যে আমাদের পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী বা বাংলাদেশের সুরক্ষা অ্যাপ, এগুলো একটা কিন্তু এক ধরনের ডেটাবেস, যেটা দিয়ে রাষ্ট্র জেনে যাচ্ছে যে আপনি কতবার অসুস্থ হয়েছেন,
আপনার শরীরের অবস্থাটা কি, তখন রাষ্ট্র আপনাকে বলবে যে আপনি মাস্ক পরুন, আপনি হেলমেট পরুন। সে আপনাকে কিন্তু বাঁচাতে চাইছে, কিন্তু আসলে চাইছে, রাষ্ট্র চাইছে যে একজন কর্মক্ষম শ্রমিক বা নাগরিক যেন বেঁচে থাকে। বায়োপলিটিক্সের একটা অন্ধকারময় দিকও রয়েছে। ফুকো প্রশ্ন তুলেছিলেন, যদি রাষ্ট্র সবাইকে বাঁচাতেই চায়, আমরা কি দেখছি যে রাষ্ট্র সবসময় আমাদের বাঁচাতে চাইছে, তখন ফুকো বলছেন যদি রাষ্ট্র সব সময় আমাদের বাঁচাতে চায় তাহলে সে যুদ্ধ করে কেন? যুদ্ধ করলে তো বহু মানুষ মারা যায়, তখন কিন্তু সে বেশ কিছু মানুষকে অবহেলা করে, তাদের মৃত্যুকেই সে সামনে নিয়ে আসে। এখানে যেটা চলে আসে এটাকে বলা হয় স্টেট রেসিজম বা রাষ্ট্রীয় বর্ণবাদ। তখন রাষ্ট্র সমাজকে একটা শরীরের মতন দেখে, সেভাবে শরীরকে যদি সুস্থ রাখতে হয় তাহলে কিছু পচা অংশ বা ক্যান্সার আক্রান্ত যে কোষ সেগুলোকে কেটে ফেলতে হবে। নাৎসিরা ঠিক এই যুক্তি দিয়েছিল যে জার্মান জাতিকে যদি সুস্থ রাখতে হয় তাহলে ইহুদিদের মারতে হবে। আবার এই যুক্তি সরাসরি ইসরায়েল দেয়নি, কিন্তু কার্যকরীভাবে করে তারা ইচ্ছে মতো প্যালেস্টাইনের শিশু থেকে বৃদ্ধ যে কাউকে মেরে ফেলে। উদ্দেশ্যটা হচ্ছে যদি আমাকে ইসরায়েলকে সুস্থ রাখতে হয় তাহলে এই অংশটাকে আমাকে শেষ করে দিতে হবে, তাতে সারা পৃথিবীর কে কি বলল কিছুই যায় আসে না। এখানেই যেটা চলে আসে যে স্টেট রেসিজম বা রাষ্ট্রীয় বর্ণবাদ। এখন কোভিডের সময় আমরা কি দেখেছি, যারা শহরের বাবু তারা ঘরে বসে ল্যাপটপে কাজ করছে, আর যারা হাজার হাজার পরিযায়ী শ্রমিক তারা মাইলের পর মাইল হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল, অনেকে রাস্তায় মরেছে, রাষ্ট্র তখন কিন্তু তাদের বাঁচানোর তালিকায় রাখেনি। বায়োপলিটিক্স যখন কোনো বৈষম্য তৈরি করে তখন কিন্তু একটা মারাত্মক রকম যন্ত্রণা রাষ্ট্রের শরীরে, নাগরিকের শরীরে চলে আসে। এখন এই যে গল্প আমি বললাম, এখানে তো উদাহরণও কিছু আনলাম, মানে আমি যেহেতু যেখানে আমরা বাস করি সেটা তুলনা করতে আমাদের বুঝতে সুবিধা হয় বলেই আমি এই রাজ্য বা রাষ্ট্রের নামগুলো করলাম। এই নয় যে আমি এই রাজ্যের বা কোনো রাষ্ট্রের কথা বলছি, এটা মানে গোটা পৃথিবী জুড়েই সিস্টেমটা চলে, এই বৃহত্তর ব্যাপারটাকে আমার মূল বক্তব্য। এখন মোদ্দা যেটা কথা যে আমরা ভাবি আমরা স্বাধীন, কিন্তু প্রশ্ন হলো এই যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সত্যিই কি মুক্ত বা স্বাধীন? আমাদের খাদ্য তালিকায় কি থাকবে, আমাদের শরীরে কোন ওষুধ ঢুকবে, আমরা কত বছর বাঁচব, সব যদি রাষ্ট্রের পলিসি দিয়ে ঠিক হয় তাহলে আমাদের ব্যক্তিগত জীবন বলে কি সত্যি কিছু থাকে? এই প্রশ্নটা ফুকো তুলছেন। মিশেল ফুকো কিন্তু তার যে গবেষণা তাতে আমাদের ভয় দেখাতে চাননি, তিনি আসলে চেয়েছিলেন যে আমরা যাতে সচেতন হই। রাষ্ট্র যখন আপনাকে খুব বেশি আদর করে বাঁচাতে চায় তখন কিন্তু একটু থমকে দাঁড়াতে হয়, ভাবতে হয় যে এই যত্নের আড়ালে কিন্তু একটা শিকলও থাকতে পারে, সেই শিকলটাকে কিন্তু বুঝতে হবে। আপনারা কি ভাবেন যে বায়োপলিটিক্স কি আমাদের সুরক্ষার জন্য প্রয়োজন, নাকি এটা আমাদের আলটিমেটলি দাসে পরিণত করছে? কমেন্টে আপনার মতামত জানান। যারা সমাজবিজ্ঞান বা ইতিহাস নিয়ে ভাবেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো গল্পে।